ইসরায়েল আর ইরানের ওয়ারের প্রায় ৮ দিন হয়ে গেল। ইরান ইসরায়েলের উপর একটা বোম দিয়ে অ্যাটাক করেছে। সেই বোমটা এতটা ডেঞ্জারাস যে ২০০৮ সালে একটা কনভেনশন হয়, সেই কনভেনশনে ১০০টির উপর দেশ সাইন করেছিল যাতে এই বোমটার যুদ্ধে ব্যবহার না হয়। এবং এই বোমটা এতটা ডেঞ্জারাস যে এটা ইউজের পর আমেরিকা পুরো নড়ে চড়ে বসেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এটা অ্যানাউন্স করেছে ইসরায়েল আর ইরানের ওয়ারের মধ্যে যদি ইন্টারফেয়ার করে তাহলে কবে করবে এবং আমেরিকা কবে যুদ্ধে নামতে পারে। সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এই বোমটা ইউজের পর। এই বোমটা কি এমন স্পেশাল কি আছে আমরা সবকিছু ডিসকাস করবো এই ভিডিওতে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে। তো খবর যেটা সেটা হলো 19শে জুন মানে প্রায় ৮ নম্বর দিন যুদ্ধে, সে ৮ নম্বর দিনে ইসরায়েলের উপর ইরান ক্লাস্টার বোম দিয়ে অ্যাটাক করেছে। ক্লাস্টার বোমটা কি জিনিস? ক্লাস্টার বোম হলো আমি একটা রকেট বা মিসাইল নিলাম, সেই মিসাইল আমি লঞ্চ করলাম। নর্মাল মিসাইল কিরকম হয় আপনাকে একটা উদাহরণ দিই। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে যখন ইন্ডিয়া ব্রহ্মস লঞ্চ করেছিল পাকিস্তানি এয়ারবেসে, সেই ব্রহ্মস গুলো একদম অ্যাকুরেট টার্গেটে গিয়ে সেটা ড্যামেজ করে। এর ফলে ইন্ডিয়া কন্ট্রোল করতে পারে আমি কোন টার্গেটে ড্যামেজ করব এবং কোথায় করব না। এটাকে বলে প্রিসিশন স্ট্রাইক। মিসাইলের কাজ তাই থাকে যে আমি প্রিসিশনে গিয়ে স্ট্রাইক করব। তবে ক্লাস্টার বোম প্রিসিশন স্ট্রাইকের জন্য ফেমাস নয়। ক্লাস্টার বোমের কাজ হচ্ছে এটা যখন এনিমি দেশে হাওয়ায় প্রবেশ করে মানে আকাশে প্রবেশ করে, এটি তখন এরকম ক্যাপ দুটো খুলে যায়, দুটো দুভাগে খুলে গেল এবং এর বডিতে অনেকগুলো এরকম বোমলেটস থাকে। বোমলেটস মানে ছোট ছোট বোম থাকে। এই বোম গুলো পুরো আকাশে ছড়িয়ে যায় এবং পুরো আকাশে ছড়িয়ে যে কোনো জায়গায় সেটা ল্যান্ড করতে পারে। তার কোনো নির্দিষ্ট প্রিসিশন স্ট্রাইক থাকে না, সেই এলাকায় যেখানে খুশি পড়তে পারে এবং সেগুলোকে এক্সপ্লোসিভ হিসাবে এক একটা ছোট ছোট ব্যবহার করা। ২০টার উপর বোমলেট ৮ কিলোমিটার জায়গা ধরে ইউজ করেছিল ইরান এবং এই মিসাইলটা প্রায় মাটি থেকে ৭ কিলোমিটার উপরে খুলে গেছে এবং সেখানে বোমলেটস গুলো ছড়িয়েছে। এই বোমলেটস গুলো কোথায় ড্রপ করবে, কোথায় কিভাবে ড্যামেজ করবে সেটা কারো কন্ট্রোলে থাকে না। তো কোন একটা পপুলার শহরের উপর এরকম ধরনের মিসাইল দিয়ে বোমলেটস কে ছেড়ে দিলে, ক্লাস্টার বোমকে ছেড়ে দিলে সেক্ষেত্রে অনেক পরিমাণে সিভিলিয়ান ডেথ হওয়ার চান্স। এটা হচ্ছে সেই ক্লাস্টার বোম। এর ভেতরে আপনি দেখতে পাচ্ছেন ছোট 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 এটাকে বলে বোমলেটস। এই জিনিসটা বোমটার মেন পারপাসই হচ্ছে আনকন্ট্রোল ওয়েতে সিভিলিয়ানদের হার্ট করে। মেন প্রবলেমটা কি হয়, এই বোমের ড্রপলেটস গুলোকে বোমলেটস গুলোকে কন্ট্রোল করা যায় না। তার উপর আবার কিছু কিছু বোমলেটস ফাটে না, বাস্ট হয় না, সেই বোমলেটস গুলো থেকে যায় এবং যুদ্ধ যখন চলে সেগুলো অনেক সময় মাটির নিচে চাপা পড়ে যায় এবং দীর্ঘদিন ধরে বোমলেটস গুলো থাকার পর হঠাৎ ইন ফিউচার বাস্ট করতে। তো ফিউচার জেনারেশনের জন্য একটা থ্রেট হয়ে থাকে আনএক্সপ্লোর্ড অর্ডিন্যান্স গুলো। ২০০৮ সালে একটা কনভেনশন তাই ডাকা হয় ক্লাস্টার বোমের জন্য এবং সেই কনভেনশনে ১০০টিরও উপর দেশ সাইন করেছিল যে এই ক্লাস্টার বোম আমরা যুদ্ধে ইউজ করব না। ইরান ইসরায়েল এরা সাইন করেনি, এরকম আরো দেশ আছে কিছু সাইন করেনি, তার মধ্যে ইরান ইসরায়েল। ইনি হলেন ইরানের খামনি। খামনি বলতে ইরানের একজন পলিটিক্যাল এবং ইসলামের একজন খুব ইম্পর্টেন্ট ফিগার খামনি। ইসরায়েলের নেতানিয়াহু 13 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন লঞ্চ করে। অপারেশন রাইজিং লায়নের মেন পারপাসটা এটাই ছিল যে ইরান খুব নিউক্লিয়ার পাওয়ার হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইরানের এই নিউক্লিয়ার পাওয়ার হওয়া ইসরায়েলকে থ্রেট করে, তাই ইসরায়েল সেলফ ডিফেন্সের জন্য রাইজিং লায়ন লঞ্চ করেছে। এটা ইসরায়েলের কথা। ইসরায়েল রাইজিং লায়ন লঞ্চ করার সাথে সাথে ইরান উত্তরে ইসরায়েলে মিসাইল অ্যাটাক করে এবং এই মিসাইল অ্যাটাক চলতে থাকে প্রায় ৮ দিন ধরে, একে অপরকে অ্যাটাক। তার মধ্যেই বড় খবরটা আসে যে 19শে জুন ইসরায়েলের উপর ক্লাস্টার বোম ইউজ করেছে ইরান এবং সেই ক্লাস্টার বোমটা পড়েছে সোরোকা মেডিকেল সেন্টার। সোরোকা মেডিকেল সেন্টারটা খুব ইম্পর্টেন্ট এই জন্য হয়ে যাচ্ছে কারণ যুদ্ধক্ষেত্রে একটা অলিখিত নিয়ম থাকে। যুদ্ধক্ষেত্রে কোনো দেশের শুধুমাত্র মিলিটারি ফেসিলিটিসকে টার্গেট করতে পারে। সেক্ষেত্রে যদি তারা সিভিলিয়ানকে টার্গেট করে, যদি তারা কোনো হসপিটালকে টার্গেট করে, সেটা ওয়ার এথিক্স এর এগেনস্টে হয় এবং সেক্ষেত্রে দুনিয়াতে অনেক সময় রিয়াক্ট করে যে আপনি যে ওয়ারটা করছেন সেটা আনএথিক্যাল। এবং উল্লেখযোগ্য এটাও যে ইসরায়েলের উপর এটা দোষটা ওঠে যখন গাজাতে অনেক হসপিটালের উপর ইসরায়েল বোম্বিং করেছে। তখন ইসরায়েলের একটা কারণ বলে ইসরায়েল, সেটা হলো যে প্রত্যেকটা হসপিটালের নিচে একটা টানেল বানিয়ে রেখেছে হামাস এবং সেখান থেকে হামাস অপারেট করে। তাই খুব ইম্পর্টেন্ট ছিল হসপিটাল গুলোতে আমার অ্যাটাক করে। এখানে ইসরায়েলের হসপিটালের উপর ইরান অ্যাটাক করেছে। তবে এটাও পয়েন্ট যে যদি হামাস আমরা জানি টানেলের মধ্যে দিয়ে অপারেট করে, কিন্তু ইসরায়েল আর্মি নিশ্চয়ই টানেলের মধ্যে দিয়ে অপারেট করে না। তাই ইরানের ডাইরেক্টলি ইসরায়েলের হসপিটালকে টার্গেট করা এটা যুদ্ধটাকে আরো বেশি এসকেলেট করছে এবং জিনিসটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে যুদ্ধের সীমাটা কি হতে চলেছে। এই যে এটা হচ্ছে সেই সোরোকা মেডিকেল সেন্টার। আজোর যে বলে একটা জায়গা আছে, সেখানে কিছু সিভিলিয়ান বিল্ডিং ও ড্যামেজ হয়েছে। 40 থেকে 80 জন মানুষের আহত হওয়ার খবর আছে। এখন পর্যন্ত কোনো মানুষ মারা গেছে তার খবর নেই। তবে যুদ্ধে এটা হয় অনেক সময়, ইনিশিয়াল ইম্প্যাক্ট বা ইনিশিয়াল ডেথ টোল যেটা থাকে সেটা পাওয়া যায় না। অনেক সময় যুদ্ধ শেষ হওয়ার পর সেই আসল ফিগার পাওয়া যায়। তো এখনো বলা মুশকিল যে কতটা পরিমাণ হতাহত হয়েছে।
আরেকটা জিনিস যেটা এই অ্যাটাকটা প্রুফ করছে যে ইসরায়েলের আয়রন ডোম এটা বারবার ফেল হচ্ছে ইরানের মিসাইলকে আটকা। আয়রন ডোম এর স্পেশালিটিটাই ছিল যে হামাসের তরফ থেকে পাঠানো ছোটখাটো মিসাইল, ড্রোন এগুলোকে ইন্টারসেপ্ট করে। তারা এই মিসাইল গুলো যখন ইসরায়েলের এগেনস্টে ইউজ করছে তখন আয়রন ডোম পুরোপুরি ফেল হয়ে যাচ্ছে, যেটা আমরা বারবার করে দেখছি। এটা একটা প্রশ্ন তুলছে যে ইসরায়েলের আয়রন ডোম কতটা পাওয়ারফুল। প্রথমত আমি আগেও বলেছি আপনাদের, ইসরায়েল আর ইরান এটাতে সাইন করেনি যে আমরা এই বোম ইউজ করবো না। তো ইসরায়েল ইরান যেহেতু সাইন করেনি, তাদের উপর কোনো এফেক্টও হবে না। তারা যদি ইউজও করে তাদেরকে কেউ আটকাবে না। কোনো কনভেনশন বা এই সাইনের রিয়েল লাইফে তেমন ভ্যালু আসে না যদি না কেউ পার্টিসিপেট করে। এটা জাস্ট এটা একটা বেসিক রুল। এই জিনিসটা আরো রিস্ক বাড়িয়ে দিচ্ছে। এখন যদি ইসরায়েল ইরানের উপর সেম ভাবে অ্যাটাক করে, ইরান আবার সেম ভাবে রিপ্লাই দেয়, সেক্ষেত্রে যুদ্ধের মাপটা পুরোপুরি জনসাধারণের ক্ষয়ক্ষতি দিয়ে হবে। কে কতজন কাউকে মারলো, সেক্ষেত্রে একটা ভয়াবহ রূপ আমরা যুদ্ধের দেখব, যেটা আধুনিক সময়ে আমরা অনেকেই দেখিনি। ডোনাল্ড ট্রাম্প আর নীতিন ইয়াহু একে অপরের সাথে টাচে তো আছে, কারণ ইসরায়েল উইদাউট আমেরিকান হেল্পে অ্যাটাক করছে না। আমেরিকা তো আছে, কিন্তু আমেরিকা এখনো যুদ্ধে অফিসিয়ালি নামেন। তবে ইসরায়েল যখন এটা বলছে যে আমি রিটেলিয়েশন করবো, তার মানে এটা আমি এক্সপেক্ট করছি যে ইরানের উপর একটা অ্যাটাক ইসরায়েল করবে আবার। সেক্ষেত্রে দেখা যাবে যে সিভিলিয়ান হার্ম হচ্ছে কিনা, যদি হয় সেক্ষেত্রে ইসরায়েল কিভাবে তার রেসপন্স করছে, ইসরায়েলের রেসপন্সে ইরান কিভাবে রেসপন্স করছে, তো ব্যাপারটা আরো কমপ্লিকেট হবে। ডোনাল্ড ট্রাম্প একটা স্পষ্ট ভাষায় এটা বলেছে যে ট্রাম্প 2 সপ্তাহ দেখবে, এই 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প ডিসাইড করবে যে ডাইরেক্ট আমেরিকা ওয়ারে এন্ট্রি করবে কিনা। আমেরিকা যদি ওয়ারে এন্ট্রি করে, বিষয়গুলো আরো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এখানে অত ইজি থাকবে না বিষয়গুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। এখানে রাশিয়ার ইনভলভমেন্ট বেড়ে যেতে পারে, চাইনিজ ইনভলভমেন্ট বেড়ে যেতে পারে। তো ইরানের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, সেটা একটা অন্যরকম আকার নিতে পারে যদি আমেরিকা এই যুদ্ধে পার্টিসিপেট করে, এবং তার চান্স খুব হাই। তো আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছে যে আমি 2 সপ্তাহ দেখবো। পরোক্ষভাবে তো ইসরায়েল হেল্প পাচ্ছে। যে ইসলামের এক ধর্মগুরু, যে ইরানের ইসলামিক রেভলিউশনের জন্য দায়ী, এই খামনি এই যে কনফ্লিক্টটা, ক্লাস্টার বোম যেটা ইউজ করেছে, এর ফলে যুদ্ধের সিনারিওটা কি দাঁড়ায়। কারণ যুদ্ধ যত কমপ্লিকেটেড হবে, তত বেশি একটা মুসলিম ওয়ার্ল্ড, নন মুসলিম ওয়ার্ল্ড এর মধ্যে একটা ডিভিশন তৈরি হবে, এবং সেক্ষেত্রে দুনিয়াতে একটা বাইপোলার সিচুয়েশন তৈরি হওয়ার চান্স অনেক বেশি। কারণ ইরান আর ইসরায়েলের যুদ্ধ খুব একটা সিম্পল যুদ্ধ না, ইসরায়েল গাজার মতো সিম্পল নয়। এখানে রাশিয়া এবং চাইনিজ এই দুটো ইনভলভমেন্টের খুব বেশি চিন্তায় আমেরিকার, তাই জন্য এখনো পর্যন্ত আমেরিকা নিজে হাতে নেমে পড়েনি। তবে খামনি যেভাবে অ্যাটাক চালাচ্ছে এবং যেভাবে ইসরায়েলকে জবাব দিচ্ছে, তাতে হাই চান্সেস আমেরিকা হয়তো মাঠে নামতে পারে। সেক্ষেত্রে দেখা খুব ইন্টারেস্টিং থাকবে যে যুদ্ধ পরিস্থিতি কোথায় দাঁড়ায়। যদি যুদ্ধে সে এথিক্স গুলো ভেঙে যায় যে সিভিলিয়ানকে আমরা হার্ট করবো না, তাহলে এই যুদ্ধ কি ভয়াবহ আকার নেয় সেটা দেখার থাকবে। এবং এই যুদ্ধ নিয়ে পরবর্তীকালে যা যা আপডেট থাকে তা নিয়ে আমি অবশ্যই ভিডিও করব। তাই আপনারা থাকবেন আমার সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই। নমস্কার।